স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 3 এর আমাদের যে ইকুয়েশন গুলো প্রয়োজন এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। যদি তোমাদের বুঝতে কষ্ট হয় স্বাভাবিক, কারণ এগুলো তো ইকুয়েশন, একটু বুঝতে কষ্ট হইতে পারে, তাইলে আমরা আবার আলোচনা করব। দরকার হলে কালকের ক্লাসেও আমরা আবার এগুলো রিপিট করব। কিন্তু আজকের ক্লাসে যে ইকুয়েশন গুলো তোমরা দেখবা এগুলা চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 প্রত্যেকটা চ্যাপ্টারে রিপিট হবে, তোমাকে ব্যবহার করা লাগবে বারবার। এই জন্য আজকের ক্লাসটাকে খুব ইম্পর্টেন্ট ক্লাস হিসেবে নাও। এবং এইখানে যে ইকুয়েশন গুলো আছে প্রত্যেকটা ইকুয়েশনের টার্মস গুলা বুঝতে হবে, প্রতিটা আলাদা আলাদা টার্মস বুঝতে হবে কোনটার কি মিনিং। কারণ আমি আবারও বলতেছি, এইখানে দেখবা একই রকম ইকুয়েশন ইলেকট্রনের জন্য একবার লিখতেছো, হোলের জন্য একবার লিখতেছো। তো পরীক্ষায় তোমাকে যখন অঙ্ক করতে দেওয়া হবে তখন তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা কি ইলেকট্রনের পার্সপেক্টিভ থেকে করব নাকি হোলের জন্য করব। যদি তুমি এই জিনিসগুলো একটু ধরতে ভুল করো, সাপোজ তোমাকে একটা উদাহরণ আমি দেই যাতে তোমরা বুঝতে পারো গুরুত্বটা। ধরো তোমাকে আমি বললাম একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নাও, নাম বলি নাই কিন্তু, ম্যাটেরিয়ালটাকে আর্সেনিক দিয়ে ডোপিং করো, ঠিক আছে? এখন তার ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করো, বা এখন তার কেরিয়ার কনসেন্ট্রেশন বের করো। ইলেকট্রনও বলে দিলাম না কিন্তু, কি বললাম আরেকবার বলি, যে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নাও, তাকে আর্সেনিক দ্বারা ডোপিং করো, এখন তার কেরিয়ার কনসেন্ট্রেশন বের করো। তাহলে তুমি কি কনসেন্ট্রেশন বের করবা, ইলেকট্রনের জন্য নাকি হোলের জন্য? আন্দাজ করে বলো। যদি তুমি আর্সেনিক দিয়ে ডোপ করো এবং তোমাকে আমি বলি যে এখন তার কনসেন্ট্রেশন বের করো, তাহলে তুমি কিসের কনসেন্ট্রেশন বের করো? বুঝছো জিনিসটা? হ্যালো, হ্যালো। আচ্ছা, তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে আর্সেনিকটা আসলে কোন গ্রুপের ম্যাটেরিয়াল। তো আর্সেনিক হচ্ছে গ্রুপ 5 ম্যাটেরিয়াল। এখন কিন্তু তোমার পরীক্ষার হলে কোথাও আর্সেনিক গ্রুপ 5 এটা বলে দেওয়া থাকবে না, এটা তোমার আগে থেকে এই নলেজটা তোমার আছে যে আর্সেনিক মানে হচ্ছে গ্রুপ 5 ম্যাটেরিয়াল। এখন যেহেতু তুমি গ্রুপ 5 ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করছো, তাহলে একটু মিউট হও। হ্যাঁ, একটু 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 মিউট করো যারা কথা বলতেছো। তাহলে যখন তুমি আর্সেনিক দ্বারা ডোপিং করলা, তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা হয়ে গেল এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এন টাইপ। তাহলে এন টাইপের জন্য তুমি ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করবা, পি টাইপের জন্য তুমি হোল কনসেন্ট্রেশন বের করবা। তো দুইটা দুই রকম ফর্মুলা, এবং ফর্মুলার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা মিনিংফুল এলিমেন্ট। তাহলে তোমার এই এলিমেন্ট গুলাকে চিনতে হবে, তাদের কোথায় কোনটাকে ব্যবহার করতে হবে সেটা খুব ভালো মতো চিনতে হবে। আচ্ছা, এবং আজকের ক্লাসের যতগুলো ইকুয়েশন, প্রতিটা ইকুয়েশন বুঝতে হবে এই কারণে, কারণ এগুলো তোমার পরবর্তীতে আরো বহুবার ইউজ করা লাগবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শুরু করতেছি হচ্ছে এখান থেকে 3.3.2। এটা হচ্ছে কি ইলেকট্রন এন্ড হোল কনসেন্ট্রেশনস এট ইকুইলিব্রিয়াম। খেয়াল করে দেখো এখানে কিন্তু ইকুইলিব্রিয়াম কথাটা লেখা আছে, ঠিক আছে? তার মানে এখানে আমরা যা কিছু ইকুয়েশন দেখবো প্রত্যেকটা ইকুয়েশন টেম্পারেচারের কোনো ইফেক্ট নাই, বা ইলেকট্রিক ফিল্ড বলো বা ম্যাগনেটিক ফিল্ড বলো বা অন্য কোনো এক্সটার্নাল ফোর্সের কোনো ইফেক্ট এগুলোর উপর নাই। এগুলো হচ্ছে টোটাল ইকুইলিব্রিয়ামের জন্য ইকুয়েশন। তাহলে দুইটা ইকুয়েশন তোমাকে ডিরাইভ করা শিখতে হবে, একটা হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশনের জন্য আর একটা হচ্ছে হোলের কনসেন্ট্রেশনের জন্য। তো তুমি দেখবা যে ইলেকট্রনের কনসেন্ট্রেশনের জন্য যে প্রসেসে তুমি আগাচ্ছ ওই একই প্রসেসটা রিপিট করলে তুমি হোলের কনসেন্ট্রেশনও পাবা। তার মানে জিনিসগুলো হচ্ছে সিমিলার, ইলেকট্রনের জন্য যে প্রসেস হোলের জন্য একই প্রসেস, এবং ইকুয়েশন গুলাও খুব কাছাকাছি, দেখলে বুঝতে পারবো যে এত মানে মিল মিল করে ইকুয়েশন গুলো লেখা হয়। তো প্রথমে আমাকে বলো যে 3.12 এই কোয়েশনটার দিকে তাকাও। এই কোয়েশনটার দিকে তাকায় আমাকে বলো যে এই কোয়েশনে কয়টা টার্ম আছে এবং এই কোয়েশনটা বোঝা যাচ্ছে কিনা। 3.12। আচ্ছা, এখানে দেখো বাম পাশে আছে হচ্ছে n0। n0 যখনই n বা p এর সাথে এরকম জিরো লেখা পাবা, খেয়াল করো n তার সাথে জিরো অথবা p তার সাথে জিরো, এই জিরোটা দিয়ে কি বুঝতে হবে বলতো? জিরোটাকে কি দ্বারা মানে বুঝতে হবে, জিরোটার মিনিংটা কি বলো? হ্যালো, আওয়াজ টাওয়াজ করো, হ্যালো। শুনতেছো আমার কথা? স্যার শুনতেছি স্যার। একটু কি করো, রেসপন্স করো। জিরোটা দিয়ে কি বুঝতেছো? জিরোটা দিয়ে বুঝবা হচ্ছে ইকুইলিব্রিয়াম, বুঝছো? জি স্যার। আমরা এই এন অথবা পি কে শুধু এন অথবা পিও যদি লিখি তাইলেও কিন্তু এটা কিছু একটা মিনিং আছে যেটা আমরা কিছুক্ষণ পরে পাবো, বুঝছো?
আর যখন n এর সাথে ছোট করে একটা জিরো লিখবো, p এর সাথে ছোট করে একটা জিরো লিখবো, তার মানে আমরা এটাকে ডিফাইন করে দিচ্ছি যে এটা ইকুইলিব্রিয়ামের জন্য ইলেকট্রন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য হোল। জিরো না লিখলে কিন্তু অন্য মিনিং আছে, আর জিরো লেখা মানে সরাসরি ইকুইলিব্রিয়াম বোঝানো। তাহলে খেয়াল করো, ইকুইলিব্রিয়াম অবস্থায় n0 মানে হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইসি, এইখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এফ অফ ই এবং ডেনসিটি অফ স্টেটস এন অফ ই ডিই। এখন দেখো এই কথাটা বোঝা যায় কিনা, এটা বুঝতে গেলে আমরা একটা নতুন সাদা পেজ নিয়ে সেখান থেকে আমরা এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। একটু খেয়াল করো, হ্যাঁ, ধরো যে এই হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ড, এই এনার্জি ব্যান্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এটা হচ্ছে একটা ধরো ই ভার্সেস কে ডায়াগ্রাম। এখানে এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ডের জন্য টপ মোস্ট পজিশন ইভি, আর এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ডের জন্য বটম মোস্ট পজিশন। কন্ডাকশন ব্যান্ডটা সবসময় নিচের পজিশনটাতে থাকে, ভ্যালেন্স ব্যান্ডটা সবসময় উপরের পজিশনটাতে থাকে। তাইলে এখন তুমি ইলেকট্রনের কনসেন্ট্রেশনের জন্য ইকুয়েশনটা লিখবা, ইলেকট্রনের কনসেন্ট্রেশনের জন্য ইকুয়েশন n0। যদি তুমি p0 লিখো, খেয়াল করে একটু জিনিসটা, p0 যখন তুমি লিখবা তখন তুমি এই জায়গাটাকে নিয়ে কনসার্ন, p0 এর জন্য। কথা বোঝা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন যখন তুমি n0 এর জন্য ইকুয়েশন লিখবা তখন তুমি উপরের এই অংশটাকে নিয়ে কনসার্ন, নিচেরটা না, শুধু এই উপরের এই অংশটা ইসি। এখন খেয়াল করে দেখো তো যে ইলেকট্রনের পজিশন, ধরো এখানে ইলেকট্রন আছে, এরকম করে ইলেকট্রনের পজিশন শুধু উপরের দিকে যাবে, তাই না? নিচের দিকে কিন্তু আর আসবে না, শুধু উপরের দিকে যাবে। তাহলে যেহেতু ইলেকট্রনগুলো সব উপরের দিকে যায়, তাহলে আমি যদি ইকুয়েশনটা এইভাবে লিখি, n0 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, শুরু হবে ইসি থেকে, শেষ হবে কোথায় বলো? শেষ হবে গিয়ে কোথায়? ইসি থেকে আরম্ভ হয়ে শেষ হবে কোথায়? একটু আগে তো ইকুয়েশনটা দেখলাই, বলো, কেউ একজন বলো। ইনফিনিটিতে, রাইট, ইনফিনিটিতে। থিওরিটিক্যালি ইনফিনিটিতে, কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে কিছু একটা থাকবে। ওই যে তোমাদের মনে নাই একটা অঙ্ক করছিলা যে ইসি থেকে আরম্ভ করছিলা, তারপরে আরেকটা বাউন্ডারি দিছিলা কত, ইসি প্লাস কেটি, মনে আছে? ইসি প্লাস কেটি অথবা টুয়াইস কেটি অথবা 5 কেটি, কারণ কেটি তো একটা ফিক্সড ভ্যালু, তার মানে এইভাবে করে বাড়তে থাকে জিনিসটা। তো থিওরিটিক্যালি এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন দেখো ইন্টিগ্রেশনের ভিতরে দুইটা টার্ম আছে। প্রথম টার্ম যেটা, সেটা হচ্ছে এফ অফ ই, যেটা আমরা গত ক্লাসে শিখছি, ফার্মি লেভেলের যে ইকুয়েশন, ফার্মি ডিরাক ইন্টিগ্রেশনের ইকুয়েশন। তাহলে এফ অফ ই, তার সাথে আবার মাল্টিপ্লাই করতেছো ডেনসিটি অফ স্টেটস ফাংশন। মনে করার চেষ্টা করো, লেকচার 10 এ তোমরা ডেনসিটি অফ স্টেটস এর ইকুয়েশন ইউজ করে তাদের যে নাম্বারটা সেটা বের করা শিখছো, ডিওএস ফাংশন। এর সাথে ছোট করে একটা ডিই লেখা থাকবে ইন্টিগ্রেশনের জন্য। তাহলে ইন্টিগ্রেশনটা তুমি করতেছো হচ্ছে এফ অফ ই আর এন অফ ই এর মাল্টিপ্লিকেশনের সাহায্যে, এফ অফ ই এন অফ ই এর মাল্টিপ্লিকেশনের সাহায্যে। এখন কেউ একজন আমাকে বলো যে আমি যদি ফার্মি ডিরাক ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, এটার সাথে ডেনসিটি অফ স্টেটস এর ফর্মুলা, এই দুটাকে মাল্টিপ্লাই করি, তাইলে আসলে আমি কি পাচ্ছি? কারণ এটার মিনিং হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, আর এটার মিনিং হচ্ছে কত জায়গায় ইলেকট্রন বসতে পারে। খেয়াল করে, দুইটার দুই রকম মিনিং। এটার মিনিং হচ্ছে কত জায়গায় ইলেকট্রন বসতে পারে, ধরো 100টা জায়গা আছে বা 100টা স্টেট আছে যেখানে ইলেকট্রন বসতে পারে ম্যাক্সিমাম। আর এফ অফ ই মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, তাহলে ধরো ওইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5টা। খেয়াল করো, তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5টা, জায়গা আছে 100টা, ঠিক আছে? তাইলে n0 কত হবে বলো? তাহলে n0 এর ভ্যালু কত হবে? নাম্বার অফ ইলেকট্রন কত হবে? তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যদি 5 হয় আর স্টেট যদি 100টা হয়, তাইলে n0 এর ভ্যালুটা আসলে কত? জাস্ট একটা মানে কি করো, ম্যাথ হিসেবে চিন্তা করো না, এটাকে জাস্ট একটা কনসেপচুয়াল চিন্তা হিসেবে নাও। 5ই তো হওয়ার কথা। 5ই তো হবে, রাইট। তো এটাই তো বলতে হবে যে 5ই হবে, কারণ তোমার নরমালি
5টা ইলেকট্রন 5টা স্টেটে বসে যাবে। ধরো এরকম স্টেট আছে 100টা, এরকমই 100টা স্টেট আছে, তোমার ইলেকট্রন আছে মাত্র 5টা, তাহলে 5টা জায়গায় বসে যাবে, বাকি 95টা খালি থাকবে। এখন যদি তোমার ইলেকট্রনের সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা যদি 100টাই হয়, তাহলে 100টা জায়গায় বসে যাবে। তাইলে এই দুইটা জিনিস কেন মাল্টিপ্লাই হয়েছে বুঝছো? কারণ কি, এইটা দিয়ে তুমি ডিফাইন করে নিচ্ছ ডিওএস, ডেনসিটি অফ স্টেটস, অ্যাকচুয়াল কয়টা জায়গা আছে বা কয়টা লোকেশনে ইলেকট্রনটা প্লেস করতে পারবা। আর এফ অফ ই দ্বারা তুমি বুঝাচ্ছ যে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কয়টা, যতগুলা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ততগুলা খালি জায়গা আছে কিনা। যদি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি হয় আর খালি জায়গা কম হয়, তাইলে কি সব ইলেকট্রন পাওয়া যাবে? n0 তে সব ইলেকট্রন পাওয়া যাবে? না স্যার। কখনোই পাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু এরকম হয় না, সিচুয়েশনটা হয় উল্টা। ডিওএস টা বেশি থাকে, এফওভি টা কম থাকে, দুইটা মিলে আমাকে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন দিবে, ঠিক আছে? এখন যদি আমি নতুন একটা পেজ নিয়ে তোমাদেরকে বলি, সবকিছু ক্লিয়ার হয়ে গেল, P0 এর ইকুয়েশনটা কি হবে বলো তো? P0 এর জন্য ইকুয়েশনটা কি হবে তাইলে? এফ অফ ই ঠিক থাকবে? এফ অফ ই আর এরকম থাকবে? গতকালকের ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম যে এফ অফ ই যদি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হয়, তাহলে হোল পাওয়ার সম্ভাবনা কত? এটা অপোজিটটা স্যার। অপোজিট মানে কি? 1 মাইনাস এফ অফ ই, তাই না? জি স্যার। তাহলে এই 1 মাইনাস এফ অফ ই টা এখন তুমি এই জায়গায় বসাই দিবা। আচ্ছা, এন অফ ই যেটা, এটা আসলে চেঞ্জ হওয়ার কিছু নাই, ডস ফাংশন ইলেকট্রন হোক হোল হোক এটা একই রকম আর কি টার্ম। এন অফ ই এটা ঠিক থাকবে, এন অফ ইটা ঠিক থাকবে। তবে মনে রাখার সুবিধার্থে তুমি এখানে এন অফ ই না বলে এন অফ ইভি বলতে পারো। এন অফ ইভি এই জায়গায় তুমি 1 মাইনাস এফ অফ ইসি বলতে পারো। ইসি মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, 1 মাইনাস এফ অফ ইসি মানে এফ অফ ইভি যেটা ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, গেল। এরপরে এখানে তুমি ডিই তো বসাবা যেমন ছিল তেমন। ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে বলো? ইন্টিগ্রেশনের লিমিটের লোয়ার লিমিট কত হবে, আপার লিমিট কত হবে বলো? প্রথমে আপার লিমিটটা ঠিক করো। আপার লিমিট কত পি নট এর ক্ষেত্রে? P0 মানে হচ্ছে আমরা এখন এই জায়গাটাতে চলে আসছি, যেটা হচ্ছে ইভি, ভ্যালেন্স ব্যান্ডের জন্য ইকুয়েশন। তাহলে এটার আপার লেভেল কত? এখানে তো দেখতেছো আপার লেভেলটা কত বলো? ইভি স্যার। ইভি। আর এটার জন্য লোয়ার লেভেল কত হবে? 0। 0 না, মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি বলা ঠিক হবে? ইনফিনিটি বলো, যে এখানে ধরো একটা ইনফিনিটি আছে, কথার কথা, এখান থেকে নিয়ে ইভি পর্যন্ত, এখান থেকে নিয়ে ইভি পর্যন্ত। তাহলে দুইটার ডিফারেন্সটা কি? যে যখন তুমি ইলেকট্রনিক কনসেন্ট্রেশন বের করছো তখন তুমি কন্ডাকশন ব্যান্ড রিজিয়নটাকে কনসিডার করতেছো, রিজিয়ন অফ কন্ডাকশন ব্যান্ড। আর যখন তুমি হোলের কনসেন্ট্রেশন বের করবা তখন রিজিয়ন অফ ভ্যালেন্স ব্যান্ডটাকে নিয়ে কাজ করবা। তো বইয়ে দেখবা হোলের ইকুয়েশন লিখে না, বইয়ে যেটা করে ইলেকট্রনের জন্য ইকুয়েশন গুলো ডিরাইভ করে, তারপর বলে বাই সিমিলার অ্যানালাইসিস উই ক্যান গেট P0, বুঝছো? সরাসরি P0 লিখে দিবে। তো তোমরাও চাইলে এই টেকনিক অ্যাপ্লাই করতে পারো। পরীক্ষায় যদি আসে তোমরা কি করবা, একটা যে কোনো একটা ডিরাইভ করবা, বাকিটাকে বলবা বাই সিমিলার ক্যালকুলেশন উই ক্যান গেট দিস ওয়ান অলসো, এইভাবে করে দিয়ে দিবা। আচ্ছা, তাইলে এখন আমরা আবার একটু ফেরত আসি, বইয়ের শেয়ারিংটা করি। তাইলে এই ইকুয়েশনটা আমরা বুঝতে পারলাম যে ইকুয়েশনে হচ্ছে আমাদের টার্মস গুলো হচ্ছে, এটা মানে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এটা মানে হচ্ছে ডস ফাংশন, এই দুটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, ইউনিট হচ্ছে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত, তাইলে আমরা n0 পাবো। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে এটা হচ্ছে 3.12, ইকুয়েশন নাম্বার 3.12। আচ্ছা, এখানে দেখো আমাদের এটা তো রিমুভ করা হয় নাই। এখানে আমাদের গত ক্লাসের যে ছবিগুলো ছিল শেষের দিকে, ওই ছবিগুলো এখানে আবার একটু রিপিট হচ্ছে। একটু আমরা দ্রুত যদি দেখে যাই, খেয়াল করি আমরা ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এনার্জি, ভ্যালেন্স ব্যান্ড এনার্জি, তাদের ঠিক মাঝখানে থাকবে ফার্মি লেভেল। এই মাঝখানের নীল দাগটা হচ্ছে ফার্মি লেভেলের জন্য, মাঝখানের নীল দাগটা এটা হচ্ছে তাদের ডিওএস ফাংশন। ডিওএস ফাংশন কন্ডাকশন ব্যান্ড থেকে উপরের দিকে বাড়তে থাকবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে নিচের দিকে বাড়তে থাকবে, তার মানে এগুলো হচ্ছে সবসময় বাড়তেই থাকবে। আচ্ছা, ইনক্রিজিং নেচারের হবে। এরপরে যখন আমি এই ফার্মি লেভেলের ইকুয়েশন থেকে হচ্ছে ছবি আঁকলাম, এই ছবিটা আমরা পাইছিলাম, এটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, করার চেষ্টা করে ম্যাট লেভেল। তাহলে ফার্মি লেভেলটা ঠিক মাঝখানে থাকলে তোমার এই কন্ডাকশন ব্যান্ডের সাথে খুব তাড়াতাড়ি জিরো হয়ে যায়। এই যে এই ফার্মি লেভেলটা খুব তাড়াতাড়ি গিয়ে জিরো হয়ে যায় যখন ফার্মি লেভেলটা মাঝখানে আসে। তাহলে এই ক্ষেত্রে আমার উপরের দিকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, নিচের দিকে হোল পাওয়ার সম্ভাবনা সমান সমান,
একই রকম ইলেকট্রন পাবো, একই রকম হোল পাবো, এদের কোনো তারতম্য হবে না, যেহেতু এটা ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল বা পিওর ম্যাটেরিয়াল। এখন যদি আমরা একটা এন টাইপ ম্যাটেরিয়াল কনসিডার করি, তাহলে এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধির কারণে ফার্মি লেভেলটা উপরের দিকে শিফট করবে। এই যে দেখো ফার্মি লেভেলটা উপরের দিকে শিফট করে গেছে। তাইলে তুমি এখন এখানে ফার্মি লেভেল শিফট করার কারণে যেটা হবে, কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন বেড়ে যাবে, এই যে এখানে যে ব্লু ডট এটা বেড়ে যাবে, আর হোলের কনসেন্ট্রেশনটা কমে যাবে, হোলের কনসেন্ট্রেশনটা কমে যাবে। তাহলে এইখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, এখানে হোলের কনসেন্ট্রেশন কমে গেছে। তাইলে এই বাড়া এবং কমা এই দুটা মিলে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে, কারণ আমরা তো এখনো ইকুইলিব্রিয়ামে আছি, ইকুইলিব্রিয়াম তো এখনো নষ্ট করতে পারি নাই, কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছি না। তাইলে এটা হচ্ছে আমাদের কি, এখানে যতটুকু বাড়ছিল এখানে ততটুকু কমে গেছে, তার মানে এখানে ব্যালেন্স হয়ে গেছে, আর ফার্মি লেভেলটা উপরের দিকে চলে গেছে। এরপরে যখন আমরা পি টাইপ ম্যাটেরিয়াল কনসিডার করব, তখন ফার্মি লেভেলটা হোলের কাছাকাছি চলে আসবে, ব্যালেন্স ব্যান্ডের কাছাকাছি চলে আসবে, এবং ব্যালেন্স ব্যান্ডের কাছাকাছি আসার কারণে তার এই যে দেখো হোল কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাবে, হোল কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস খেয়াল করো, এন অফ ই এটা দুই জায়গায় একই রকম ভাবেই থাকবে এন অফ ই, কিন্তু এই জায়গায় থাকবে এফ অফ ই, আর এই জায়গায় থাকবে 1 মাইনাস এফ অফ ই, এই অংশটা 1 মাইনাস এফ অফ ই, এটা হচ্ছে হোল বোঝাচ্ছে। তাহলে এখানে যতটুকু ইলেকট্রন কমে যাচ্ছে এখানে ততটুকু হোল বেড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ব্যালেন্স করতে পারবা। তার মানে আলটিমেটলি আমাদের ইকুইলিব্রিয়ামটা বজায় থাকবে, ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা বজায় থাকবে। তাইলে এই যে দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে NEFE, এটাই তুমি এখানে ব্যবহার করতেছো, এই যে NEFE, অথবা পি নটের জন্য তুমি এটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফিগার 3.16। এই ফিগারটা ইটসেলফ কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, এটা একটু নোট করে রাখো। এই যে ফিগার 3.16 এর যে চারটা জিনিস দেখাইতে হয়, সরি এখানে চারটা জিনিস, হ্যাঁ রাইট, তিনটা কোয়ান্টিটি, একটা হচ্ছে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল, এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল, আর চারটা আলাদা আলাদা টার্মস তোমাকে এখানে দেখাইতে হয়। একটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, একটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, একটা হচ্ছে ফার্মি ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে কনসেন্ট্রেশন। তাইলে টোটাল তোমার ছবি কয়টা এখানে বলো তো, টোটাল ইন্ডিভিজুয়াল ফিগার কয়টা এখানে? যদি আলাদা আলাদা ভাবে 12টা, রাইট। এই 12টা ছবি তোমাকে একটু আঁকা অনেক সময় পরীক্ষায় আসে, 10 মার্কের কোশ্চেন, মানে 3 বা 3.5, কারণ এই ছবিগুলা থেকে অনেক কিছু মানে বুঝার আছে, বুঝছো। তুমি যে এই কোয়েশ্চেন গুলো লিখতেছো বা পরবর্তীতে যখন অঙ্ক টঙ্ক করবা তখন এই ছবিগুলোর কনসেপ্ট গুলা কাজে লাগবে। ধরো কথার কথা, তুমি একটা অঙ্ক করছো যেখানে ফার্মি লেভেল বের করছো ইলেকট্রনের জন্য, করে দেখছো এই ফার্মি লেভেলটা ইভি এর কাছে চলে গেছে, তার মানে তোমার অঙ্কে কোথাও ভুল আছে, হয় তুমি ফর্মুলা লিখতে ভুল করছো বা ডাটা বসাইতে ভুল করছো। মানে এই ছবিগুলা থেকে কিন্তু অনেক কিছু অনুমান করে ফেলা যায় সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সম্বন্ধে। এই জন্য এটা ইম্পর্টেন্ট, এটা নোট করো যে 3.16 এটা অনেকবার পরীক্ষায় আসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে পাবা। আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে আমরা সরাসরি, যেহেতু আমরা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছি না, আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টিগ্রেশনটা করব, এই জন্য আমরা এখন এই ইন্টিগ্রালটা তুলে ফেলবো, তুলে এইখানে যে আপনি যে বললেন স্যার যে ফার্মি লেভেল ইলেকট্রনের জন্য বের করলে যদি নিচে চলে যায় আসে ভুল, স্যার ইলেকট্রনের জন্য কি স্যার হাইয়েস্ট মিডল পর্যন্ত আসতে পারবে? না, মিডলের চেয়ে একটু হলেও উপরে থাকবে, মিডল পজিশনের চেয়ে একটু উপরে থাকবে, কিন্তু কখনোই নিচে আসবে না, বুঝছো। ধরো কথার কথা, সাপোজ তুমি এইভাবে চিন্তা করো যে সিলিকনের জন্য তুমি জানো যে এই গ্যাপটা 1.1 ইলেকট্রন ভোল্ট, একদম উপরের এই কালো দাগ থেকে নিচের এই কালো দাগ পর্যন্ত 1.1 ইলেকট্রন ভোল্ট। এখন সিলিকনকে যদি তুমি আর্সেনিক দিয়ে ডোপিং করো এবং তার জন্য ফার্মি লেভেল বের করো, তাহলে সেটা কোন দিকে হওয়া উচিত চিন্তা করো। আর্সেনিক ডোপিং করছো, ফার্মি লেভেল ক্যালকুলেট করতেছো, তাহলে সেটা কোথায় যাবে? এই টাইপের অঙ্ক আছে, আমি জাস্ট তোমাদেরকে আগে একটু ধারণা দিতেছি যাতে ছবিগুলা তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে খেয়াল করো এটার মিড পয়েন্টটা কত হবে, তাইলে 0.55, তাহলে তোমার ফার্মি লেভেলের পজিশন কোথায় হইতে হবে? 0.55 এরও একটু হলেও উপরে, বুঝতে পারছো? জি স্যার। মানে ধরো 0.87, কথার কথা 0.87। এখন যদি তুমি বোরন ডোপিং করতা, বোরনের সাহায্যে ডোপিং করতা, তাহলে কিন্তু ফার্মি লেভেলটা 0.55 এরও কম হইতো, ধরো 0.12 হইতো বা 0.33 হইতো। এটাই হচ্ছে কনসেপ্ট আর কি, যে তুমি ডোপিং কিসের সাহায্যে করতেছো সেই অনুযায়ী আইদার এটা এন টাইপ অর এটা পি টাইপ। এন টাইপ হলে মিড পয়েন্ট থেকে উপরের দিকে চলে যাবে, আর পি টাইপ হলে মিড পয়েন্টেরও নিচের দিকে থাকবে। এরকম অঙ্ক আছে, একটু সামনের দিকে আগালেই পাবা। আচ্ছা, এখন দেখো আমরা যেহেতু একটা নর্মাল
এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ভিতরে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করব, আমরা ইনফিনিটি লিমিটটাকে তুলে ফেলবো। আমরা আর ইন্টিগ্রেশন করব না, আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি খেয়াল করো, n0, আমি একটু এনোটেট করি, n0 ইজ ইকুয়াল টু, এই যে n0 ইজ ইকুয়াল টু n অফ c f অফ ec, এটা হচ্ছে 3.13 ইকুয়েশন। আচ্ছা, ধরো 3.12 ইকুয়েশন আর 3.13 এর মধ্যে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা আছে। তোমাদের পরীক্ষার হলে এত বেশি কথাবার্তা কখনোই লেখার প্রয়োজন নাই, তবে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মের নামগুলা লিখতে হবে, এবং এই নামগুলো তুমি এখানেই পেয়ে যাবে। এই যে দেখো যে প্রবাবিলিটি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটস যদি হয়, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটস এন অফ সি। এন সি মানে হচ্ছে ডিওএস ইন কন্ডাকশন ব্যান্ড, ডিওএস ইন কন্ডাকশন ব্যান্ড। আর এফ অফ ইসি মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ভিতরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তাহলে এটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ফর কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ভিতরে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি। তাহলে এই দুটাকে আমরা সরাসরি মাল্টিপ্লাই করতেছি, আমরা আর ইন্টিগ্রেশনটাকে অ্যাপ্লাই করতেছি না, সরাসরি মাল্টিপ্লিকেশন। তাহলে এনসি একটা নির্দিষ্ট নাম্বার, এফ অফ ইসি একটা নির্দিষ্ট নাম্বার, এই দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে আমি n0 পেয়ে যাব। এখন শুধু এই ফর্মুলা দিয়ে অঙ্ক হইতে পারে, শুধু 3.13 দিয়ে একটা ম্যাথ আসতে পারে। তোমাকে এফ অফ ইসি বলে দেওয়া হইলো, এন অফ সি বলে দেওয়া হইলো, n0 কত, তুমি দুইটা বসাইলা, মাল্টিপ্লাই করলা, হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু তোমার ইকুয়েশন গুলা অঙ্কের জন্য প্রযোজ্য হবে, যে n0 মানে ইকুইলিব্রিয়াম অবস্থায় ইলেকট্রন কনসেন্ট্রেশন। ইকুইলিব্রিয়াম অবস্থায় ইলেকট্রন কনসেন্ট্রেশন এর মধ্যে কি থাকবে, এন অফ সি থাকবে আর এফ অফ ইসি থাকবে। আচ্ছা, এখন দেখো আমি জানি যে এফ অফ ই এর একটা ইকুয়েশন আছে, সেইখান থেকে আমি এফ অফ ইসি কে আলাদা করে লিখতে পারি। কিভাবে লিখবো খেয়াল করো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার, এই জায়গায় ই থাকতো, এখন সেটাকে আমরা ইসি তে কনভার্ট করলাম। আমি যদি আরেকটু বড় করি, এটা একটা সমস্যা, এই অ্যানোটেশন করার সময় এটাকে আর কিছু কন্ট্রোল করা যায় না। আচ্ছা, একটু খেয়াল করো, এফ অফ ইসি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার, এই অংশটাতে শুধু ই ছিল, গত ক্লাসে আমরা যে ইকুয়েশনটা দেখছি, আমি তো ক্লাসে আছি, এই ইসি মাইনাস ইএফ ওভার কেটি। তাহলে এখানে পরিবর্তন শুধু একটা জায়গায় আসবে, যেহেতু তুমি এখানে ইটাকে রিপ্লেস করে ইসি লিখছো, এই জন্য এখানে ই টু দি পাওয়ার ইটাকে রিপ্লেস করে ইসি হিসেবে লিখবা, ইসি মাইনাস কেটি, বাকি সব ঠিক থাকবে। খেয়াল করে দেখো, বাদ বাকি সব ঠিক থাকবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, যদি এখানে তুমি ইভি লিখো, একটু খেয়াল করে উত্তরটা দিও, যদি এখানে তুমি ইভি লিখো, তাইলে কি এটা ইভি মাইনাস ইএফ হবে? একটু চিন্তা করে বলো তো, ডায়াগ্রামটা কি হবে তাইলে? EF minus EV. রাইট, ভেরি গুড, ইএফ মাইনাস ইভি হবে। কেন জানো? কারণ ইসি লেভেলটা কন্ডাকশন ব্যান্ড, এটা উপরের দিকে, আর ফার্মি লেভেল হচ্ছে মাঝখানে, আর ইভি হচ্ছে একদম নিচে। তাহলে যখন তুমি ইভি এর জন্য ইকুয়েশনটা লিখবা, তখন কিন্তু তোমার এই জায়গায় অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, দুইটা জিনিসের অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, ইএফ সামনে চলে আসবে, ইভি পরে চলে যাবে। গুড। তাইলে এখন দেখো, আমি যদি এখন এইখানে চিন্তা করি এইভাবে, যে এই ভ্যালুটা অনেক বেশি, খেয়াল করো, এই ভ্যালুটা হচ্ছে অনেক বেশি, তাহলে 1 প্লাস এই ভ্যালুটাকে আমি কি লিখতে পারি, 1 প্লাসটাকে ক্যান্সেল করতে পারি। যদি এই ভ্যালুটা অনেক বেশি হয়, তাহলে আমি 1 প্লাসটাকে নেগলেক্ট করতে পারি। তাইলে 1 ডিভাইড বাই এই ইকুয়েশনটা লিখার যে কথা, আর এটা লিখাও একই কথা না? বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমরা এফ অফ ইসি এর জন্য একটা ডেফিনিট ইকুয়েশন পেয়ে গেলাম, তাইলে আমরা এই এফ অফ ইসি টাকে রিপ্লেস করতে পারি। ঠিক আছে? তাহলে এফ অফ ইসি এর জন্য আমরা এরকম একটা ডেফিনিট ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই এফ অফ ইসি টাকে সরাই দিয়ে সেখানে আমরা এই ই এর ইকুয়েশনটা বসাই দিব। বসাই দিলে আমাদের n0 ইকুয়েশনটা দেখতে একটু অন্যরকম হবে। আগে ছিল খুব সহজ একটা ফরম্যাট, একটা দুইটা টার্ম ছিল, এখন এখানে টার্মের সংখ্যা বাড়বে, কিন্তু প্রত্যেকটা টার্ম আমাদের পরিচিত। কিভাবে পরিচিত খেয়াল করো, n0 মানে হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন, ইলেকট্রন। NC মানে হচ্ছে ডিওএস কন্ডাকশন ব্যান্ড, ই টু দি পাওয়ার মাইনাস ইসি মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, এটা একটা ডেফিনিট ভ্যালু। ইএফ হচ্ছে ফার্মি লেভেল, এটা একটা ডেফিনিট ভ্যালু, কিন্তু এই ফার্মি লেভেলটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর।
আমি যদি সিলিকন ব্যবহার করি একরকম হবে, আমি যদি জার্মেনিয়াম ব্যবহার করি আরেক রকম হবে। এগুলো কোশ্চেনে বলে দেওয়া থাকবে। কেটি ভ্যালুটা হচ্ছে, এই যে খেয়াল করো, কেটি মানে হচ্ছে, এখানে দেখো সরাসরি লিখাই আছে যে কেটি এট রুম টেম্পারেচার ইজ অনলি 0.026 ইলেকট্রন ভোল্ট। এখন এই কেটি মানে যে 0.026 ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু তোমাকে বের করে একবার অন্তত বের করে দেখতে হবে। সেটা কিভাবে করবা? কে এর ভ্যালুটা মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি এর ভ্যালুটা হচ্ছে রুম টেম্পারেচার 300 কেলভিন, দুইটাকে মাল্টিপ্লাই করবা করে ইলেকট্রন ভোল্ট ইউনিটে কনভার্ট করবা। ইলেকট্রন ভোল্ট ইউনিটে কনভার্ট করার জন্য 1.6 ইন্টু 10⁻⁹ এটা দিয়ে আবার ডিভাইড করতে হবে। করলে তুমি এই ভ্যালুটা পাবা, এই যে এই ভ্যালুটা পাবা, কেটি এর জন্য এই ভ্যালুটা পাবা। তাইলে এখন দেখো, আমরা শুরু করছিলাম একটা ইন্টিগ্রাল ইকুয়েশন দিয়ে 3.12। এখান থেকে প্রথমে আমরা ইন্টিগ্রালটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমরা 3.13 লিখলাম। ফ্লো গুলো একটু খেয়াল করো, প্রত্যেকটা জিনিস খুব কি বলে সিমিলার, একটা থেকে একটা কিভাবে আসে। 13 এর পরে যখন তুমি 14 লিখছো, তখন কিন্তু গত দিনের ইকুয়েশনটাই জাস্ট একটু অর্ডার, মানে অর্ডার না, ওই ইসিটাকে রিপ্লেস করছো, ইসিটাকে রিপ্লেস করছো। এরপরে দেখো 14 থেকে যখন 15 এ গেছো, তাহলে তুমি কি করছো, n0 এর ইকুয়েশন, একটা কমপ্লিট ইকুয়েশন পাইছো। এখন তোমাদের অনেক সময় পরীক্ষায় এই 3.15 পর্যন্ত চাওয়া হইতে পারে। ধরো তোমাকে আমি বলে দিলাম ইলেকট্রনের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করো উইথ রেসপেক্ট টু ডিওএস এন্ড ফার্মি লেভেল। প্রশ্নটা খেয়াল করো, তোমাকে আমি বলে দিলাম যে ইলেকট্রনের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করো উইথ রেসপেক্ট টু ডিওএস এন্ড ফার্মি লেভেল। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে ডিওএস যেরকম ভাবে আছে, ফার্মি লেভেলও আছে। তার মানে এর পরবর্তী যত ইকুয়েশন সেগুলো তুমি না গেলেও চলবে। ইকুয়েশন তো আরো অনেক আছে, কিন্তু এখানে অনেকগুলা সেগমেন্ট আছে, ইকুয়েশন গুলোর অনেকগুলা সেগমেন্ট আছে। পরীক্ষায় কিন্তু আমরা সবগুলা চাই নাই, কখনোই চাই নাই। আমরা নির্দিষ্ট একটা কিছু চাইছি, কিন্তু যারা হচ্ছে পুরোটাই মুখস্থ করো, তারা হচ্ছে সবগুলা লেখা শুরু করো। তোমাকে কিন্তু টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে আসলে কোনটা চাইছে, কার সাথে কার রিলেশন চাইছে। চাওয়া হয়েছে ইলেকট্রন কনসেন্ট্রেশন, তার সাথে ডস ফাংশন এবং তার সাথে ফার্মি লেভেল। তাহলে তুমি এইটুক লিখলেই মোর দেন না 3.15 পর্যন্ত। তবে এই কোয়েশন গুলা লেখার সময় যেটা করতে হয় সেটা হচ্ছে, যদি তুমি ইলেকট্রনের জন্য এটাকে ডিরাইভ করো, তাহলে এই ছবিটা আঁকতে হবে, এতটুকু আঁকলেই হবে। যদি তুমি শুধু ইন্ট্রিনজিকের জন্য ডিরাইভ করো, তাহলে এতটুকু আঁকলে হবে। যদি হোলের জন্য ডিরাইভ করো, তাহলে এতটুকু আঁকলেই হবে। ঠিক আছে, এই ছবিগুলো অ্যাটলিস্ট আঁকতে হবে, কারণ এই ছবিগুলো না আঁকলে তুমি ওই যে পজিশন গুলো বুঝবা না, বা কনসেন্ট্রেশন যে কার বেশি কার কম, এগুলো তোমাকে একটু বুঝাই দিতে হবে। আচ্ছা, এখন দেখো, আমরা যদি এন অফ সি কে তার অ্যাকচুয়াল ইকুয়েশন দিয়ে রিপ্লেস করি, অ্যাকচুয়াল ইকুয়েশন মানে হচ্ছে যেটা আমরা এক্সপেরিমেন্ট 10 লেকচার 10 এ দেখে আসছি। এন অফ সি মানে কি, ডেনসিটি অফ স্টেটস ইন কন্ডাকশন ব্যান্ড। তার মানে এটা হচ্ছে ইলেকট্রনের জন্য যে ডিওএস, সেই ফাংশনটা মনে করার চেষ্টা করো। এরকম একটা ডেনসিটি অফ স্টেটস ফাংশন আমরা ডিরাইভ করছি এর আগে লেকচার 10 এ। তাহলে এখানে কি কি থাকে, এখানে হচ্ছে এই 2 টাকে বাইরে রাখা হয়েছে, ওখানে আমরা 4 হিসাবে ডিরাইভেশনটা করছিলাম, 4 হিসাবে। তো অসুবিধা নাই, এটা 2 যদি বাইরে থাকে, এখানে আমরা একটা 2 লিখলাম, টুয়াইস পাই এম এন স্টার। এম এন স্টার দ্বারা ইফেক্টিভ মাস বুঝবা, ইলেকট্রনের ইফেক্টিভ মাস। কে আর টি থাকবে। এখানে আবার দেখো এইচ কাট ইউজ না করে তারা এইচ স্কোয়ার ইউজ করছে। ও সরি, এখানে যেহেতু এইচ স্কোয়ার ইউজ করছে, নিচে যে একটা 2 ছিল, এই 2 টাকে বাইরে নিয়ে আসছে, বুঝছো? তাহলে এই জন্য এই 2 টা এখানে এক্সট্রা হিসেবে লিখছে। আচ্ছা, তাহলে এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ফাংশন ফর কন্ডাকশন ব্যান্ড। এবং এখানে দেখো তোমার কে টি আবার রিপিট হচ্ছে, যেটা হচ্ছে এই যে 0.026 ইলেকট্রন ভোল্ট। এইচ মানে ফিক্সড, তোমাদের ক্যালকুলেটরে এইচ এর ভ্যালু দেওয়াই থাকে 6.634 × 10⁻34, এগুলো ফিক্সড। টুয়াইস পাই, এগুলো সব ফিক্সড, শুধু তোমার এই এম এন স্টারের ভ্যালুটা জানতে হবে। তো যেটা বলছিলাম, তোমরা যদি বইয়ের শেষে অ্যাপেন্ডিক্সে যাও, ওখানে গেলে দেখবা যে ইলেকট্রনের জন্য ডিফারেন্ট ম্যাটেরিয়ালের এই ইফেক্টিভ মাস দেওয়া আছে, আবার হোলের জন্য ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ইফেক্টিভ মাস দেওয়া আছে। তো যদি কখনো এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে, আমরা চেষ্টা করব এটা উল্লেখ করে দিতে, যে কতটুকু ইফেক্টিভ মাস, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত, মানে একটা নির্দিষ্ট মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা থাকবে। আচ্ছা, তাহলে তুমি যদি এখন এই এনসি এর এই ইকুয়েশন গুলো আবার এখানে বসাও, তাহলে n0 আবার তুমি ক্যালকুলেট করতে পারবা। তাইলে তোমাকে যদি পরীক্ষায় এম এন স্টার বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি এনসি এর কোনো ভ্যালু পাচ্ছ না, তাহলে তোমাকে এই ইকুয়েশন এখানে রিপ্লেস করতে হবে। আর তোমাকে যদি পরীক্ষায় সরাসরি ডিওএস বলে দেওয়া থাকে, তাহলে তুমি এই ইকুয়েশনই অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তাহলে কখন কোনটা অ্যাপ্লাই হবে, এই যে এনসি এর যে ইকুয়েশনটা, এটা কি আমি ইউজ করব কি করব না, ডিপেন্ড করে কিসের উপর, এই ভ্যালুটা কি দেওয়া আছে নাকি এই ভ্যালুটা সরাসরি দেওয়া আছে তার উপর।
এটাও দেওয়া থাকতে পারে, আবার এটাও বলে দেওয়া থাকতে পারে। তাহলে যখন যেটা থাকবে প্রশ্নে সেই অনুযায়ী তোমাকে ইকুয়েশন সেট করতে হবে। এখানে আসলে ইকুয়েশন গুলা সেট করাটাই মেন কাজ। মানে তোমরা যদি ওপেন বুক এক্সাম দিতা তাহলে তোমাদের জন্য পরিশ্রম কম হইতো, কিন্তু মেইন পরীক্ষা যদি তোমাদের রিটেন হয় সেই ক্ষেত্রে তোমাদের এই ইকুয়েশন গুলো একটু মনে রাখতে হবে যে কোথায় কোন ইকুয়েশনটা বসাবা, প্রশ্নে কোন কোন ডাটাগুলো দেওয়া আছে, তার সাথে তুমি কাকে রিলেট করবা। এই আচ্ছা, এখন দেখো এই অংশটা আমরা বাদ দিব। 3.16 এর পর এখানে যে জিনিসগুলো আছে এগুলো আমরা আপাতত বাদ দিব, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা চলে আসব হচ্ছে এই ইকুয়েশনে, সরাসরি আমরা 3.17 এ চলে আসব। আচ্ছা, তাহলে আপ টু দিস, খেয়াল করো, আপ টু দিস এই যে 3.16 পর্যন্ত আমরা ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলছি। এখন আমরা চলে আসবো হচ্ছে হোলের কথাবার্তায়। তাহলে হোলের কথাবার্তা কিভাবে হবে দেখো, যেটা বলছিলাম যে তারা সরাসরি ডিরাইভেশন না করে বলে দিবে যে বাই সিমিলার আর্গুমেন্টস আমরা কনসেন্ট্রেশন অফ হোল পেতে পারি। তাইলে কনসেন্ট্রেশন অফ হোল পাওয়ার জন্য আমাদের এখানে এন সিটা রিপ্লেস করতে হবে। এন অফ সিটাকে আমরা এখন এন অফ ভি দিয়ে রিপ্লেস করে দিব, এবং আমরা হচ্ছে একটু যদি আমি এটাকে হাইলাইট করি, খেয়াল করো, এন অফ ভি আর একটা হচ্ছে 1 মাইনাস এফ অফ ইভি। তাহলে এখানে দুইটা টার্ম, একটা টার্ম হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, এটা এখন ভ্যালেন্স ব্যান্ডের জন্য এন ভি তে কনভার্ট হয়ে গেল, এন ভি, সি ছিল এটা এখন ভি হয়ে গেল। আর এই জায়গাটার মধ্যে ছিল এফ অফ ইসি, এখন এটাকে আমি 1 মাইনাস এফ অফ ইভি দ্বারা রিপ্লেস করলাম। তাহলে এখানে যেটা ছিল সেটাও চেঞ্জ হয়ে গেল, এখানে যেটা ছিল সেটাও চেঞ্জ হয়ে গেল, এখানে ভি দ্বারা বুঝতেছো ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 3.17। এখন দেখো এই 3.17 ইকুয়েশনকে তুমি আবার হচ্ছে ওই ইকুয়েশন দ্বারা রিপ্লেস করবা। এই যে 1 মাইনাস এফ অফ ইভি, এই কথার অর্থ হচ্ছে 1 মাইনাস এফ অফ ইভি এর জন্য ফর্মুলা, 1 মাইনাস এফ অফ ইভি এর জন্য ফর্মুলা। তাহলে সেটা কিভাবে লিখবা, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ইভি মাইনাস ইএফ ওভার কেটি। তাই কি না, এটা এটা একটু কারেকশন হবে, এটা ইএফ মাইনাস ইভি হবে, ইএফ মাইনাস ইভি ওভার কেটি হবে। এখানে একটু কারেকশন করে নিও, ইভি মাইনাস ইএফ হবে না, এটা হবে ইএফ মাইনাস ইভি ওভার কেটি। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিও, এখানে আবার কারেকশনটা দেওয়া আছে, এই যে ইএফ মাইনাস ইভি হবে। তাহলে আগের কনসেপ্টটা কি, এটা যদি একটু বেশি হয় তাহলে 1 প্লাস এটাকে বাদ দেওয়া যাবে, 1 প্লাসটাকে বাদ দিলা, তারপরে 1 ডিভাইডেড বাই এত এটাকেও বাদ দিলা, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এত। আবার এই ভ্যালুটা যেহেতু বেশি সেই ক্ষেত্রে 1 থেকে মাইনাস করা আর না করা একই কথা, এই জন্য তুমি এটাকে সরাসরি এইভাবে লিখতে পারবে, এটাকে সরাসরি এইভাবে লিখতে পারবে। তাহলে খেয়াল করে দেখো এখানে একটু কারেকশনটা করে নিও, ইএফটা সামনে আসবে, ইবিটা পরে যাবে। তাহলে এখানে 1 মাইনাস এফ অফ ইবি এর জন্য, 1 মাইনাস এফ অফ ইবি এর জন্য আমরা এই টাইপের একটা ফরমেশন পেলাম। এই ফরমেশনের সাথে আগের ফরমেশনের তফাৎ হচ্ছে শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে ইসি মাইনাস ইএফ ছিল, খেয়াল করো এইখানে ছিল ইসি মাইনাস ইএফ, আর এই ফরমেশনে চলে আসবে ইএফ মাইনাস ইভি। তাই হওয়া উচিত, কারণ আমি যখন ছবিগুলো আঁকি একটু জাস্ট খেয়াল করো, আমরা তিনটা এনার্জি ব্যান্ড আঁকি, এটা হচ্ছে ইসি, এটা হচ্ছে ইএফ, এটা হচ্ছে ইভি। তাহলে কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে ইসিটা বেশি, ইসি মাইনাস ইএফ, আর ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে ইএফটা বেশি, ইএফ মাইনাস ইভি হবে, ইএফ মাইনাস ইভি হবে, এখানে যেটা আছে ইএফ মাইনাস ইভি। তাইলে তুমি এখন চাইলে এই পি জিরোর ইকুয়েশনে, মানে 17 নম্বর ইকুয়েশনে তুমি 18 নম্বরটাকে রিপ্লেস করে দিতে পারবে। তাহলে 17 থেকে তুমি রিপ্লেসমেন্টের সাহায্যে পি নট ইজ ইকুয়াল টু এন অফ ভি ই টু দি পাওয়ার, এখানে মাইনাসটা থাকবে ইএফ মাইনাস ইভি ওভার কেটি, এটা পেয়ে গেলে, এটা হচ্ছে 3.19। তাহলে এখন খেয়াল করে দেখো, তোমাকে যদি বলা হয় যে ইকুইলিব্রিয়াম হোলের কনসেন্ট্রেশন বের করো, ইকুইলিব্রিয়াম হোলের কনসেন্ট্রেশন বের করো, সাথে থাকবে ডস ফাংশন এবং ফার্মি লেভেল, তাহলে ইকুয়েশন নাম্বার 3.19। যদি বলা হয় ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন বের করো, তার সাথে থাকবে ডস ফাংশন এবং ফার্মি লেভেল, তাহলে তুমি 3.19 ডিরাইভ করবা। এখন 3.19 ডিরাইভ করার জন্য তোমার কিন্তু উপরের এই ইকুয়েশনগুলো লেখার কোনো প্রয়োজন নেই, লিখতে চাইলে লিখো কিন্তু তোমার সময় নষ্ট হবে, তোমার প্রয়োজন হচ্ছে এগুলা, এখান থেকে শুরু করবা, P0 মানে কি সেটা বলে দিবা, n অফ ভি মানে কি সেটা বলে দিবা, 1 মাইনাস এফ অফ ভি মানে কি সেটা বলে দিবা, তারপরে সরাসরি ইকুয়েশন লিখবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা যদি n অফ ভিটাকে মানে অ্যাকচুয়ালি তার যে ইকুয়েশন সেই ইকুয়েশন দ্বারা প্রকাশ করি, তাহলে এরকম ইকুয়েশন পাওয়া যাবে। এই ইকুয়েশনটা কিভাবে আসলো, n অফ ভি মানে হচ্ছে 2 ব্র্যাকেটের ভিতরে টুয়াইস পাই, এটা কমন টার্ম, এম এন যেটা ছিল সেটা এখন রিপ্লেস হয়ে যাবে এম পি স্টার, এম পি দ্বারা বুঝতেছো হোলের জন্য ইফেক্টিভ মাস,
KT ঠিক থাকবে, H স্কয়ার ঠিক থাকবে, টু দি পাওয়ার 3/2 ঠিক থাকবে। তার মানে এখানে যা কিছু ছিল এই যে 3.16 এ যা কিছু ছিল তাই হচ্ছে n অফ v তেও, শুধু এই জায়গাটাতে পরিবর্তন হবে। এখানে mn না হয়ে mp হবে, বাদবাকি সব সেম, বাদবাকি সব সেম। তাহলে এটা তুমি n অফ v যদি এই জায়গায় রিপ্লেস করো, তাহলে 3.19 ইউজ করে তুমি পি নটের কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে পারবা। একভাবে করতে পারবা ডিওএস থেকে, আরেকভাবে করতে পারবা হোলের ইফেক্টিভ মাস থেকে। তো প্রশ্ন অনুযায়ী যদি হোলের ইফেক্টিভ মাস থাকে তাইলে সেটাই বসাবা, যদি ডেনসিটি অফ স্টেটস থাকে সেটাই বসাবা। তাহলে মোটামুটি 3.20 পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখন আমরা মানে বেসিক ইকুয়েশন সাজানো হয়ে গেছে, n0 p0 বেসিক ইকুয়েশন সাজানো হয়ে গেছে। এখন আমরা ফার্দার কিছু মডিফিকেশন অ্যাপ্লাই করব। ফার্দার কিছু মডিফিকেশন কিভাবে অ্যাপ্লাই করা যায়? প্রথমে ধরো যে তুমি ধরো যে এটা হচ্ছে ইসি, এটা হচ্ছে ঠিক মাঝখানে ইএফ, এবং এটা হচ্ছে তারপর ইভি। আচ্ছা, একটু চিন্তা করে এই প্রশ্নটার উত্তর দিবা। সেটা হচ্ছে যদি ম্যাটেরিয়ালটা ইন্ট্রিনজিক হয়, খেয়াল করো, যদি ম্যাটেরিয়ালটা ইন্ট্রিনজিক হয়, সম্পূর্ণ পিওর ম্যাটেরিয়াল হয়, তাইলে ফার্মি লেভেল যেটা আর ইআই লেভেল যেটা, এখানে একটু খেয়াল করো, এখানে দেখো ইআই ইউজ করা হয়েছে, ইআই, এখানেও দেখো ইআই ইউজ করা হয়েছে, আর এনআই এবং পিআই ইউজ করা হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে বলো যে এনআই এটা দিয়ে কি বুঝতেছো, এটার নামটা কি? এন অফ আই এটার নামটা কি? এতক্ষণ ছিল N0 অথবা P0, এখন নতুন একটা টার্ম চলে আসছে, সেটা হচ্ছে NI অথবা PI। এটা দিয়ে কি বুঝতেছো? কেউ একজন বলো। জিরো থাকা মানে তো ইকুইলিব্রিয়াম, তাহলে আই থাকা মানে কি? স্যার এটা কি ইনিশিয়াল? ইনিশিয়াল না, মানে ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন। রাইট রাইট, ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন মানে হচ্ছে পিওর অবস্থায় কনসেন্ট্রেশন। তাইলে আমাকে একটা জিনিস বলো তো, যখন ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ পিওর অবস্থায় আছে তখন তার যে ফার্মি লেভেলের পজিশন আর ইআই এর পজিশন দুইটা সেম না? খেয়াল করে বলো তো। মানে যখন ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ পিওর অবস্থায় আছে, এই যে এখানে কথাটা লেখা আছে যে ফর ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল ইএফ এবং ইআই একই কথা। বুঝছো কেন দুইটা সেম হবে? কারণ একটা ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আর হোল পাওয়ার সম্ভাবনা 50-50। তাহলে সেই ক্ষেত্রে ফার্মি লেভেলের পজিশন কি উপরের দিকে হবে না নিচের দিকে হবে না মাঝখানেই হবে? স্যার মাঝে। মাঝে হবে। তাইলে এতক্ষণ মাঝখানে কে ছিল? এতক্ষণ তো মাঝখানে তুমি ফার্মি লেভেলটাকে কনসিডার করছো। এখন যদি তোমাকে আমি বলি ইআই লেভেলটা কোথায় হবে, তাহলে তুমি এই আচ্ছা, এটা ছিল তোমার ইসি, এটা ছিল তোমার ইভি, আর এই মাঝখানের এই লেভেলটা হচ্ছে ইআই লেভেল। বোঝা যায় কথাটা? ঠিক মাঝখানের এই লেভেলটা হবে ইআই লেভেল, কারণ ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে ঠিক মিডল পয়েন্টে থাকবে, এটা উপরেও থাকবে না, এটা নিচের দিকেও থাকবে না, সব সময় এটা মাঝখানের এই পজিশনে থাকবে। তাইলে এটা যদি মাঝখানের এই পজিশনে থাকে, তাহলে আমি ইকুয়েশনে কিভাবে এটাকে রিপ্লেস করব একটু খেয়াল করো। প্রথমে আমি জিরোটাকে রিপ্লেস করে দিলাম আই দিয়ে, এন সি বা এন ভি ঠিক থাকবে, এন অফ সি বা এন অফ ভি ঠিক থাকবে, কারণ ডেনসিটি অফ স্টেটস এর কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এই এক্সপোনেনশিয়াল যে ফাংশন দুইটা ছিল, একটা হচ্ছে এন আই আর একটা হচ্ছে পি আই, এখানে এসে পরিবর্তনটা হবে। খেয়াল করো, এখানে হচ্ছে ইসি মাইনাস ইআই, এখানে ফার্মি লেভেলটা এখন ইআই তে কনভার্ট হয়ে গেছে। একইভাবে এখানে ফার্মি লেভেলটা ইআই তে কনভার্ট হয়ে গেছে। ফার্মি লেভেল ছিল ইএফ, এটা হয়ে গেছে এখন ইআই। তাইলে তোমার পরিবর্তনটা হবে এই ব্র্যাকেটের ভিতর, ব্র্যাকেটের ভিতর যে জায়গায় ফার্মি লেভেল ছিল ইএফ সেটাকে এখন ইআই দ্বারা রিপ্লেস করে দিছো, এখানেও ফার্মি লেভেলটাকে ইআই দ্বারা রিপ্লেস করে দিছো। তাহলে এই দুইটা ইকুয়েশন কখন ইউজ করবা? তোমাকে অঙ্কে বলে দেওয়া ছিল ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করো, তখন তুমি উপরের ইকুয়েশন গুলো ব্যবহার করছো, আইদার এই ইকুয়েশনটা পি নটের জন্য অথবা এন নটের জন্য এই ইকুয়েশনটা। এখন যদি তোমাকে বলা হয় ম্যাটেরিয়ালটা ইন্ট্রিনজিক, তার মানে কোনো ডোপিং করা হয় নাই, ম্যাটেরিয়ালটা ইন্ট্রিনজিক উইদাউট এনি ডোপিং অবস্থায় আছে, এই অবস্থায় তুমি তার ইলেকট্রন কনসেন্ট্রেশন বা হোল কনসেন্ট্রেশন বের করো, তখন তোমাকে এনসি জানতে হবে, এনভি জানতে হবে। এনসি এনভি এর ইকুয়েশন অলরেডি তুমি জানো, এনসি এবং এনভি এর ইকুয়েশন অলরেডি তুমি জানো। তারপর তুমি ইসি জানো,
অথবা ইভি তুমি জানো, ইসিইভি তোমাকে বলে দেওয়া আছে, শুধু নতুন টার্ম হচ্ছে ইআই। ইআইটা হচ্ছে নতুন টার্ম। এখন পরীক্ষা যেটা হয় একটু চিন্তা করো, তোমাকে কিন্তু ইআই টার্মটা বলে দেওয়া থাকে না, তোমাকে যেটা বলে দেওয়া থাকে সেটা হচ্ছে ইজি। ইজি মিন্স তোমাকে, আমি কি এটা আঁকতে পারবো না, তোমাকে সরি এটাকে একটু আন্ডু করি, তোমাকে যেটা বলে দেওয়া থাকে একটু খেয়াল করো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের গ্যাপটা বলে দেওয়া থাকে, বুঝছো? এই দুইটা পয়েন্টের গ্যাপ বলে দেওয়া থাকে। তাইলে ইআই ভ্যালু কত বলো? তোমাকে কিন্তু পরীক্ষায় কখনোই এই ইআই এর ভ্যালুটা সরাসরি বলে দেওয়া থাকবে না, তোমাকে বলে দেওয়া থাকবে ইসি থেকে ইভি এর মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ইজি বলি। ইজি মানে হচ্ছে ব্যান্ড গ্যাপ। তাইলে তুমি বলো ইআই কত হবে? স্যার ইজি এর হাফ। ইজি এর হাফ। এটা বলতে এতক্ষণ লাগে কেন? তোমাকে যদি আমি ম্যাটেরিয়াল হিসেবে সিলিকন বলে দেই, তাহলে তুমি জানো যে সিলিকনের ব্যান্ড গ্যাপ 1.1, তাহলে তার ইআই কত? 0.55। তোমাকে যদি আমি জার্মেনিয়াম বলে দেই, তাহলে তুমি জার্মেনিয়ামের জন্য জানো এই ব্যান্ড গ্যাপটা 0.3, অনলি 0.3, তাহলে তার ইআই হবে 0.05, তাই না? 0.3 তার অর্ধেক, 0.3 এর অর্ধেক কত হয়? 0.15 নাকি? আচ্ছা যাই হোক, মানে তোমাকে যদি আমি এখান থেকে এই গ্যাপটা বলে দিয়ে থাকি, তাহলে কিন্তু তুমি দাবি করো না যে ইআই কেন বলে দেওয়া নাই প্রশ্নে, কারণ ওটা তোমাকে বলে দেওয়া আছে, তোমাকে জাস্ট হাফ করে নিতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন্ট্রিনজিক লেভেলের কনসেন্ট্রেশন। আচ্ছা, এখন আমরা অলরেডি অনেকগুলো ইকুয়েশন জানা হয়ে গেছে, এখন আমরা এগুলাকে বিভিন্ন রকম ভাবে আরো ফার্দার মডিফিকেশন করতে পারি। যেমন একটা মডিফিকেশন হচ্ছে, আমার এখানে যে ইকুয়েশনটা ছিল এন নট, খেয়াল করো এন নট মানে এন জিরো যেটা ছিল, আরেকটা যেটা ছিল পি জিরো, এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি এরকম ইকুয়েশন পাবো, এই যে 3.22, এটা পাবো 3.22। জাস্ট মাল্টিপ্লিকেশন, সিম্পল মাল্টিপ্লিকেশন, এমন কঠিন কিছু না, দেখলেই বুঝতে পারবা যে মাল্টিপ্লিকেশনটা কিভাবে হচ্ছে। কেন এই দুইটা মাল্টিপ্লাই করতেছি? কারণ এই দুইটা মাল্টিপ্লাই করে যে ইকুয়েশনটা পাওয়া যায় এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে মাস অ্যাকশন ল। নামটা একটু লিখে রাখো, এটা হচ্ছে মাস অ্যাকশন ল। এই লটা অনেক সময় পরীক্ষায় ডিরাইভেশন হিসেবে চাওয়া হয়েছে। হোয়াট ইজ মাস অ্যাকশন ল? মাস অ্যাকশন ল হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশনের গুণফল। মাস অ্যাকশন ল মানে হচ্ছে প্রোডাক্ট অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন এন্ড হোল কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম। আবার বলতেছি, product of electron concentration and hole concentration at equilibrium point, this is mass action law। ঠিক আছে, তাহলে তুমি n0 এর ইকুয়েশনটা জানো, p0 এর ইকুয়েশনটা জানো, এই দুটাকে পাশাপাশি লিখে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে n of c এই ইকুয়েশনটা লিখলা, n of v এই ইকুয়েশনটা লিখলা, nc nv আলাদা হয়ে গেল, e এর ফাংশনগুলো যোগ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন দুইটা গুণ আকারে আছে, এখন এই দুটো যোগ হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই দুটো যখন তুমি যোগ করতে নিবা, ইএফ টা ক্যান্সেল আউট হবে, এখানে ইএফ টা পজিটিভ, এখানে ইএফ টা নেগেটিভ, এই দুটো বাদ যাবে। আর মাইনাস যেমন ছিল তেমন থাকলো, ইসি টার্মটা থাকবে, ইভি টার্মটা থাকবে। তাহলে এনসি এনভি ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইভি ওভার কেটি। আচ্ছা, এটাই হচ্ছে মাস অ্যাকশন ল। এখন আমাকে একটু বলো, ইসি মাইনাস ইভি কে তুমি চাইলে কি দ্বারা রিপ্লেস করতে পারো? খেয়াল করে দেখো তো, এখানে কি দিয়ে রিপ্লেস করছে? ইসি মাইনাস ইভি, এটাকে তুমি কি দিয়ে রিপ্লেস করতেছো? একটু খেয়াল করো, এখানে যেটা ছিল ইসি মাইনাস ইভি, এটাকে তুমি রিপ্লেস করছো কিসের সাহায্যে? স্যার ইজি। ইজি। তাহলে ইজিটা কি? খেয়াল করো ইজিটা কি, তুমি যদি এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা চিন্তা করো, এটা হচ্ছে ইসি, এটা হচ্ছে ইভি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কোন অংশটা থাকতেছে? ব্যান্ড গ্যাপটা থাকতেছে, তাই না? আর ব্যান্ড গ্যাপের কমন টার্ম হচ্ছে ইজি, ব্যান্ড গ্যাপ মানে হচ্ছে ইজি। আচ্ছা, তাইলে মাস অ্যাকশন লতে তুমি পাচ্ছ ইলেকট্রনের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, হোলের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, তার সাথে হচ্ছে ডেনসিটি অফ স্টেটস এবং তার সাথে ব্যান্ড গ্যাপ এনার্জি। আচ্ছা, একই রকম একটা রেজাল্ট তুমি পাবা যদি তুমি এই দুইটা ইকুয়েশনকে মাল্টিপ্লাই করো, এই যে এনআই এবং পিআই, এই দুটাকেও যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে তুমি সেম রেজাল্ট পাবা, একদম হুবহু সেম। এই জন্যই এই লটা হচ্ছে মাস অ্যাকশন ল। মাস অ্যাকশন ল হচ্ছে একটা কনজারভেশন ল এর মতো, ল অফ কনজারভেশন অফ এনার্জি শিখছি না আমরা, ওই রকম, যে তুমি ইকুইলিব্রিয়াম অবস্থায় ইলেকট্রন হোলের কনসেন্ট্রেশন গুণ করলে যে রেজাল্ট পাবা, তুমি ইন্ট্রিনজিক দুইটাকে গুণ করলেও একই রেজাল্ট পাবা, একদম হুবহু সেম রেজাল্ট পাবা। কেন? কারণ এখানে ছিল ইএফ, এখানে ছিল ইআই, এখানে যদি ইএফ টা ক্যান্সেল হইতে পারে, এখানে ইআই টাও ক্যান্সেল হইতে পারবে,
তাহলে ইআই ভ্যালুটা ক্যান্সেল হয়ে গেলে অন্যান্য সবকিছু তো হুবহু সেম, তাহলে সেটাই পরে থাকবে, ইসি মাইনাস ইবি থাকবে, আর ইসি মাইনাস ইবি কে তুমি ইজি দ্বারা রিপ্লেস করতে পারবা। তো যেহেতু দুইটা ডিফারেন্ট টার্মস এর প্রোডাক্টের রেজাল্ট সেম, এই জন্য এটাকে মাস অ্যাকশন ল বলা হয়, কনজারভেশন অফ এনার্জির মতন একটা। তাইলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক, কারণ 21 হয়ে গেছে। এই পর্যন্ত তোমরা একটু রিভিউ করবা, আজকে রাত্রে একটু আরেকবার দেখবা ইকুয়েশন গুলা, এরপরে আমরা কালকের ক্লাসে নতুন ইকুয়েশন এবং দুইটা ম্যাথ করলে আমাদের মোটামুটি ইকুয়েশন করা শেষ। কিন্তু একটা জিনিস হচ্ছে, এই প্রতিটা ইকুয়েশন তোমাকে আলাদা আলাদা ভাবে চিনতে হবে, আমি বারবার বলতেছি এই প্রত্যেকটা ইকুয়েশন তোমাকে আলাদা করে চিনতে হবে, এবং কোন ইকুয়েশনটা কোথায় প্রযোজ্য হবে সেটা তোমার বুঝতে হবে। যেমন কোনো একটা অঙ্কে সাপোজ তোমাকে যদি আমি ডেনসিটি অফ স্টেটস গুলো বলে দেই আর ব্যান্ড গ্যাপটা বলে দেই, তাহলে কিন্তু তুমি সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? এখন তুমি যদি এই ফর্মুলাটা না চিনো, তাহলে তুমি n0 এর জন্য একবার ক্যালকুলেশন করবা, p0 এর জন্য একবার ক্যালকুলেশন করবা, করে আবার এইগুলা বসাবা, বসায় দেখবা তাও মিল পাচ্ছ না। কেন? কারণ ইজি কোথায় বসবে তুমি ধরতেই পারতেছ না। ইজি রিলেটেড ইকুয়েশন তো আগে ছিল না, ছিল 21 নম্বর বা 22 নম্বর পর্যন্ত কিন্তু ইজি ছিল না, ইজি ইন্ট্রোডিউস হয়েছে এখানে এসে, এই জায়গায় এসে ইজি ইন্ট্রোডিউস হয়েছে। তার মানে প্রত্যেকটা টার্ম আলাদা করে যদি চিনো, তখন তুমি এগুলাকে ফর্মুলেশন করতে পারবা, বসাইতে পারবা ঠিকঠাক মতো। তাই তোমাদের কাজ হচ্ছে এই জিনিসটা 115 নম্বর পেজ, ইকুয়েশন নাম্বার 322, 12 থেকে শুরু করছিলাম, 312 থেকে শুরু করে 322 এই পর্যন্ত আসবা। কালকের ক্লাসে আমরা বাকি ইকুয়েশন গুলো দেখে, এখানে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আমরা করব, ঠিক আছে? ওকে, তাহলে এখন কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা, যদি বুঝে থাকো তাইলে আমি বন্ধ করে দিচ্ছি, তোমরা পরের ক্লাসে যাও। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।